হুম, কিছু লাগবে? আসলে আমি রাইডে চড়তে চাই, আমাকে নিয়ে একটু সমুদ্র ঘুরিয়ে দেখাবেন? সমুদ্রে পানি ছাড়া আর কিছুই নেই। এখানে যা দেখছো, মাছ সমুদ্রেও তাই দেখবে। কোনো পার্থক্য পাবে না। তবুও আমার খুব শখ আপনার সাথে ঘোরার। শখকে বাক্সে তালাবন্ধ করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও। কারণ তোমাকে নিয়ে রাইডে চড়া সম্ভব নয়। আকাশে মেঘ আছে, বৃষ্টি আসতে পারে। সরাসরি প্রত্যাখ্যানে বেশ অপমান বোধ করলো রাইমা। মন খারাপ করে মাথা নিচু করে রইল। এমন সময় হঠাৎ কৌশিকের ফোন বেজে উঠল। অফিস থেকে ফোন এসছে। কৌশিক ব্যতিব্যস্ত হয়ে ফোনটা কানে চেপে দূরে চলে গেল। রাইমা নজর পড়ল হাসি খুশি মুখে পানি নিয়ে খেলতে থাকা তুবার দিকে। সে তাড়াহুড়ো পায়ে তুবার নিকট পা বাড়ালো। মিনিট পাঁচেকের মধ্যে আচমকা আবারও চারিদিক থেকে মেঘ ঘনিয়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে গেল এলোমেলো বাতাস। ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। সমুদ্র সৈকতে ঘুরতে আসা সকল ট্যুরিস্ট যার যার মতো ছুট লাগালো নিজেদের হোটেলে। রাতুল সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, হোটেলে ফিরে চলো সবাই, জ্বর আসবো মনে হই। বলতে বলতে সবাই ছুটলো হোটেলের দিকে। হোটেলে ফিরে সবাই যার যার রুমে চলে গেল চেঞ্জ করতে। ইতিমধ্যে সবাই বৃষ্টির পানিতে অর্ধেক ভিজেও গেছে। চেঞ্জ না করলে ঠান্ডা জ্বর আসতে পারে। কৌশিক ফিরেছে সবার ফেরার মিনিট দুয়েকের পরে। তখন কথা বলতে বলতে অনেকটা দূরে চলে গেছিল, এজন্য ফিরতে একটু বেশি সময় লেগেছে। কৌশিক যখন নিজের রুমে গিয়ে চেঞ্জ করছিল ঠিক তখনই ও দরজায় টোকা পড়ে। শার্ট পাল্টাতে পাল্টাতে কৌশিক জবাব দিল, তোবা, আয়। আমি রিয়া ভাইয়া। তুবার পরিবর্তে রিয়ার কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে গেল কৌশিকের। ব্যস্ত হাতে শার্টের বোতাম লাগিয়ে নিজেই দরজা খুলে দিল। রিয়া হাত কচলাতে কচলাতে ভেতরে ঢুকলো। চেহারায় তার এক গুচ্ছ চিন্তার ভাঁজ। ভয় ভয় মনে বলল, টুপা ও হোটেলে ফেরেনি ভাইয়া, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচমকা রিয়ার কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল কৌশিকের। তুবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা সোজা কৌশিকের মস্তিষ্কে গিয়ে আঘাত করল। বাইরে এখন এলোমেলো ঝড় বইছে, সেই সাথে মুষলধারায় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গেছে তুবা? কোনো বিপদে পড়েনি তো? ভয় আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে এলো কৌশিকের। দিক বেদিক ভুলে দৌড়ে বেরিয়ে গেল হোটেল থেকে। উত্তাল সমুদ্র, ঝুম বর্ষণে সিক্ত হতে ব্যস্ত ধরণী। থেকে থেকে বিকট শব্দে কেঁপে উঠছে ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট। সেই ঝুম বর্ষণের মধ্যেই পাগলের মতো দিক বেদিক ভুলে ছুটে চলেছে কৌশিক। ইতিমধ্যে পুরো শরীর ভিজে জুবুথুবু হয়ে গেছে। দিশেহারা কৌশিক দিন দুনিয়ার বোধ জ্ঞান হারিয়ে ফেলেছে। শুধু দুরন্ত পায়ে ছুটছে আর গলা ছেড়ে চিৎকার করছে, তোবা, জান, কোথায় তুই? প্লিজ ফিরে আয়, আমার খুব ভয় করছে। তোবা। এই নিস্তব্ধ আধার রাতে বৃষ্টির ঝুমঝুম শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কৌশিকের পেছন পেছন নীরব আর রাতুলও বেরিয়ে পড়েছে তুবাকে খুঁজতে। তিনজন তিন রাস্তা ধরে ছুটে চলেছে। প্রায় ঘন্টাখানেক এদিক সেদিক খোঁজার পর হঠাৎ কৌশিক থেমে গেল। দূর থেকে কাক ভেজা অবস্থায় কাউকে আসতে দেখা যাচ্ছে। ঝুম বৃষ্টিতে চেহারা স্পষ্ট না হলেও কৌশিকের চিনতে বিন্দু মাত্র বেগ পেতে হয়নি। আগে পিছে না তাকিয়ে কৌশিক দৌড়ে চলে গেল সেদিকে। কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তোবা। গোলাপি রঙের সালোয়ার কামিজটা শরীরের সাথে আটসাট হয়ে লেপ্টে আছে। কয়েক কদম এগোতেই কৌশিক তোবার সামনে চলে এলো। তোবা থেমে গেল, লালচে চোখে তাকালো কৌশিকের দিকে। কৌশিক রাগে ফুসফুস করছে। আচমকা তোবার ডান গালে কষে থাপ্পড় মারল। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল তোবা বুঝতে পারেনি, শুধু অনুভব করলো সে ঘুরে নিচে পড়ে গেছে। সেই সাথে ডান গালটা আগুনে পোড়ার মতো জ্বলতে শুরু করেছে। বৃষ্টির ফোঁটার আঘাতও গালে সহ্য হচ্ছে না। তুবা যখন বুঝতে পারলো কৌশিক ওকে থাপ্পড় মেরেছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলো না। গালে হাত রেখে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে ফেলল। কৌশিক আকাশ কাঁপিয়ে ধমকে উঠল, ফাজলামি করছিস আমার সাথে? হ্যাঁ, কোথায় গেছিলে? তোকে খুঁজে না পেয়ে কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস তুই? আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, শ্বাস আটকে আসছিল। মেরে ফেলতে চাস আমাকে? তোর একেবারে মেরে ফেল। এমন টেনশন দিয়ে ধোকে তোকে মারছিস কেন? কৌশিকের ধমক শুনে তুবা কেঁপে উঠল। কান্নার বেগ 3 গুণ বেড়ে গেল। তুবার কান্নাটা এতই করুণ ছিল যে কৌশিকের বুকের ভেতর নাড়িয়ে দিল। ঝোঁকের বশে কি করে ফেলেছে বুঝতে পেরে কৌশিকের মন অনুশোচনায় দগ্ধ হলো। যেই তুবার গায়ে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও লাগতে দেয়নি কৌশিক, সেই তুবাকে আজ নিজের হাতে আঘাত করলো। নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কৌশিক হাঁটু মুড়ে বসে পড়ল তুবার সামনে। 2 হাতে টেনে তুবাকে কাছে নিল, কণ্ঠস্বর বেজায় করুন, সরি জান, ভেরি ভেরি সরি।
ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দে আমাকে। এমন ভুল আর কোনোদিন হবে না। তুবা জবাব দিল না। কাঁদতে কাঁদতে ঠেলে সরিয়ে দিল কৌশিককে। থাপ্পড়ের দাপটে শরীর এখনো থরথরিয়ে কাঁপছে মেয়েটার। কৌশিক সরল না, জোর করে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। 2 হাতে জাপটে ধরল তুবাকে। তুবা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে করতে বলল, কারণ আপনার সাথে আমি থাকবো না, আমি বাড়ি যাব। প্লিজ জান, ভুল হয়ে গেছে। তোকে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। এ ভুল আর কোনোদিন হবে না। তুবা তবুও শুনল না, অনবরত ছোটাছুটি করতে লাগলো। এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো কৌশিকের বুকে। তুবা ছোটাছুটি থামাতে না পেরে কৌশিক হুট করেই তুবার ঠোঁট আঁকড়ে ধরল, খুবই শক্ত করে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। এই পর্যায়ে শান্ত হয়ে গেল তুবা। ছোটাছুটি করতে থাকা হাত দুটো থেমে গেল। স্থির হয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কৌশিক ঠোঁট সরালো, তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করলো। তুবা ফোপাতে ফোপাতে বলল, রাইমা আপুর সাথে আপনি কি? হ্যাঁ, সত্যি করে বলবেন। আবার রাইমা? হ্যাঁ, আবার রাইমা। সে আমাকে বলেছে সে আপনারা নাকি ঘনিষ্ঠ হয়েছিলেন। সত্যি করে বলবেন, আমি মিথ্যে শুনতে চাই না একদম। হোয়াট? এখন আবার অবাক হওয়ার ভান করছেন আপনি? অথচ আপনাদের অন্তরঙ্গ মুহূর্তে বর্ণনা দিতে গিয়ে রাইমাপুর লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিল। আপনি আমার হওয়ার আগে অন্যের হয়ে গেলেন কৌশিক ভাই। কৌশিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন অবাস্তব কথা তার কল্পনাতেও ছিল না। কৌশিক ভ্রুকুচকে প্রশ্ন করল, তুই রাইমার এসব কথা শুনে তো বড় কাণ্ড ঘটালি। তুবা ওপর নিচ মাথা নাড়ালো। কৌশিক নিজেকে অসহায় বোধ করলো। হাতের বাঁধন আলগা হয়ে এলো। ধপ করে রাস্তায় বসে হতাশ কণ্ঠে বলল, সিরিয়াসলি? এই, তোর বুদ্ধি কোথায় রে? কেউ যেন এসে তোকে যা খুশি তাই বলে দিল, আর তুই বিশ্বাস করলি? কমন সেন্স নেই তোর? না, নেই। আপনার বিষয়ে আমার কোনো সেন্স নেই। প্রশ্ন যখন আপনাকে হারানোর, তখন আমার আবেগ বিবেক সেন্স কিছুই কাজ করে না। কাজ করে শুধু ভয়, অনুভব হয় এক বুক মরণ যন্ত্রণা। আপনি অন্য কারো হলে আমি মরে যাব কৌশিক ভাই, সত্যি মরে যাব। কৌশিক কেমন যেন স্থির হয়ে গেল। চেহারায় কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। মুখ দেখে বোঝাও যাচ্ছে না ওর মনে কি চলছে। তুবা আশা ভরা চোখে তাকিয়ে রইল। অপেক্ষা করলো কৌশিকের উত্তরের। কৌশিক সময় নিয়ে রেসপন্স করলো। আলতো করে তুবার মুখটা 2 হাতের আঁচলে আগলে নিল। ঠান্ডায় তিরতির করে কাঁপতে থাকা পাতলা ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। সময় নিল না কৌশিক। সেই ঠোঁটের ছোঁয়ার স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এরপরে ঠোঁট সরিয়ে নিল। তুবার কপালে নিজের কপাল ঠেকালো। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, আমার জীবনের এক এবং একমাত্র নারী তুই তুবা। তুই ব্যতীত আমি দ্বিতীয় কোনো নারীকে বাসনা নিয়ে ছোঁয়নি। আমার সকল চাওয়া পাওয়া কামনা বাসনা সব তোকে ঘিরে, বাকি সবাই মিথ্যা, এমনকি রাইমাও মিথ্যা। তুবার কান্নার বেগ কমে এলো। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে অশান্ত মন শান্ত হলো। দুর্বল শরীরটা কৌশিকের বুকের উপর ছেড়ে দিল। ইতিমধ্যেই তুবার জ্বর চলে এসছে। আগুন উত্তাপের ছোঁয়া অনুভব করতেই তড়িৎ তুবাকে কোলে তুলে নিল কৌশিক। যেন এতটুকু পথও তুবা হেঁটে যেতে পারবে না। তুবাও আয়েশ করে কৌশিকের বুকে মাথা রাখলো। চুপটি করে শুনতে লাগলো কৌশিকের বুকে ধুকপুকানি। মিনিট 10 হচ্ছে নীরব আর রাতুল হোটেলে ফিরে এসেছে। কৌশিক ফোন করে জানিয়ে দিয়েছিল সে তুবাকে খুঁজে পেয়েছে। সবাই একজোটে পথ চেয়ে দাঁড়িয়ে আছে কৌশিক আর তুবার ফেরার আশায়। অপেক্ষার প্রহর শেষ করে কৌশিক তুবাকে নিয়ে ফিরে এলো। মৌমিতা, রিয়া, নীরব তাড়াহুড়ো পায়ে এগিয়ে গেল। তুবা তখনও চোখ বন্ধ করে কৌশিকের বুকে পড়ে আছে। মৌমিতা বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুবা কোথায় ছিল ভাই? আর ও তোর কোলে কেন? কি হয়েছে? সব উত্তর পরে দিচ্ছে, আপাতত কেউ ডিস্টার্ব করিস না প্লিজ। আমি উত্তর দেওয়ার মন মানসিকতায় নেই। শক্ত কণ্ঠে কথাগুলো বলে গটগট পায়ে তুবার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল কৌশিক। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বলল, অন্তত আজ যেন কেউ আমার ধারে কাছে না আসে। আই সোয়ার, জানা মেরে ফেলবো। বাঘের মতো গর্জন তুলে ঠাস করে দরজা আটকে দিল কৌশিক। সেই গর্জন উপেক্ষা করে কেউ আর এগিয়ে আসার সময় পেল না। তুবাকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল কৌশিক। ব্যাগ থেকে এক সেট শুকনো জামা বের করে তুবার হাতে দিয়ে বলল চেঞ্জ করে নিতে। তুবা নিজ উদ্যোগে পোশাক পাল্টে নিল। শুকনো কাপড় পরে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো কৌশিক খাবার নিয়ে বসে আছে। কৌশিকের হাতেই খাবার খেলো তুবা। জ্বরের ওষুধ খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কৌশিক আজ তুবার সাথেই রইল। রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই।
আচমকা তুবার গরমে ঘুম ভেঙে গেল। শরীর থেকে জ্বর ছেড়ে গেছে। তুবা আড়মোড়া ভেঙে উঠে বসল। জ্বর ছাড়লেও মাথাটা ভীষণ ঘুরছে। কৌশিক পাশেই শুয়েছিল। ঘুম পাতলা হওয়ায় চাদর নড়তেই ঘুম ছুটে গেল কৌশিকের। তড়িঘড়ি করে উঠে বসলো। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হচ্ছে জান? কষ্ট হচ্ছে? না, তাহলে ঘুম আসছে না। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। খাটের মাথার সাইডের সাথে হেলান দিয়ে বসলো। 2 হাত বাড়িয়ে তুবাকে ডাকলো। কাছে আয়। তুবা চুপচাপ এগিয়ে গেল। কৌশিকের মুখোমুখি হয়ে 2 হাঁটুর উপর বসলো। তুবার মাথায় কৌশিক নিজের বুকের সাথে ঠেকিয়ে রাখলো। এরপর আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিল। নিচু স্বরে বলল, ঘুমানোর চেষ্টা কর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু তুবার চোখে এক ফোঁটাও ঘুম নেই। বরং কৌশিকের এত কাছে আসায় তুবার মনে অদ্ভুত কিছু বাসনা যাচ্ছে। তুবা ধীরে ধীরে বাম হাতটা কৌশিকের বুকে রাখলো। টি শার্টের ফাঁক গলিয়ে কৌশিকের লোমশ বুকে আঙ্গুল ঘোরাতে লাগলো। আঙ্গুলটা ঘোরাতে ঘোরাতে কৌশিকের গলার কাছে নিয়ে গেল। গলার মাঝে উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপলে আলতো করে আঙ্গুল ছোয়ালো। কৌশিক বার কয়েক শুকনো ঢোক গিলল। কণ্ঠ কাঁপছে। তুবা, না, একদম দুষ্টমি নয়। তুবা শুনল না, বরং উঁচু করে কৌশিকের গলার অ্যাডামস অ্যাপেলে ছোট করে চুমু দিল। কৌশিকের ধৈর্যের বাঁধ ভাঙল। হুট করে তুবাকে বুক থেকে সরালো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খুব কষ্ট নিজেকে কন্ট্রোল রাখি, প্লিজ অনুমতিগুলো কোষকে দিস না। আপনাকে কে বলেছে কন্ট্রোল করতে? তুই সহ্য করতে পারবি না। খুব পারবো। কৌশিক চুপ হয়ে গেল। তুবার ইশারা বুঝতে পেরে বুকে ধুকপুকানি বেগতিক হারে বাড়ল। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ঢাক ঢোল পিটিয়ে দামামা বাজাচ্ছে। তুবা আরো একটু এগিয়ে এলো। কৌশিকের মুখের কাছাকাছি এসে ধীর কণ্ঠে বলল, আমার আপনাকে চাই কৌশিক ভাই, পুরোপুরি নিজের করে চাই। তুবার দিক থেকে আগ্রহ দেখে কৌশিকের সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তৎক্ষণাৎ আঁকড়ে ধরল তুবার গোলাপের ন্যায় পাতলা ঠোঁট। ঠোঁট থেকে ধীরে ধীরে নামলো গলায়। ভেজা চুমুতে ভরিয়ে দিল ঘাড় গলা। এক টানে জামার কাঁধের অংশ নামিয়ে দিল। আলতো করে কাঁধে ঠোঁট ছোয়ালো। এক ফাঁকে পরনের টি শার্টটা খুলে ফেলল কৌশিক। উন্মুক্ত হলো কৌশিকের সুঠাম আকর্ষণীয় দেহ। তুবা ঘোর লাগা নয়নে তাকালো। বার কয়েক হাত দিয়ে বুকের অংশ ছুঁয়ে দিল। হাত দুটো ঠকঠকিয়ে কাঁপছে। এক মুহূর্ত সময় ব্যয় না করে তুবার বক্ষ ভাঁজে মুখ গুজল কৌশিক। যেন বহু বছরের তৃষ্ণার্থ পথিক জলের সন্ধান পেয়েছে। প্রাণ বাঁচাতে প্রেম সুধা পান করতে মরিয়া। কৌশিকের ছোঁয়ায় এতই উন্মাদনা ছিল যে তুবা নিজের খেয়ে হারালো। আবেশে চোখ বন্ধ করে বিছানা চাদর খামচে ধরল তুবা। দেহের ভারসাম্য হারিয়ে পেছন দিকে হেলে পড়ল। কৌশিক তখনও তুবার বক্ষ ভাঁজে মুখ ডুবিয়ে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ধীরে ধীরে বুক থেকে নিচের দিকে নামল কৌশিক। ভেজা চুমুতে ভরিয়ে দিল উন্মুক্ত উদর। অসহ্য সুখে গুঙিয়ে উঠল তুবা। চোখ খিচে বন্ধ করে 2 হাতে বিছানা চাদর খামচে ধরল। কৌশিক উদরের সময় নিল বেশ। এরপর উঠে তুবার মুখোমুখি ঝুঁকল। পেশিবহুল 2 হাত 2 পাশে রেখে মাথা নোয়ালো। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রস্তুত জান? তুবা মুখে জবাব দিল না। চোখ বন্ধ রেখে মাথা ঝাঁকালো। তুবার তরফ থেকে রেসপন্স পেয়ে তৃপ্তির হাসি হাসল কৌশিক। নিজের পেশিবহুল 2 হাতে তুবার চিকন 2 হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরল। কানের লতিতে আলতো চুমু খেয়ে নেশালো কণ্ঠে বলল, আজ থেকে নিজেকে তোর নামে লিখে দিলাম, পৃথিবীর সর্বোচ্চ সুখ আমি তোকে দেব। আচমকা তুবা আটকে উঠল। অদেখা ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল। চিৎকার করার পূর্বেই কৌশিক ঠোঁটে ঠোঁট চেপে ধরল। তুবার চোখ থেকে গড়গড়িয়ে পানি ঝরতে শুরু করলো। কৌশিক ক্রমাগত তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। মুহূর্তের ব্যবধানে তুবার সহজ হয়ে এলো। 2 হাতে কৌশিকের পিঠ আঁকড়ে ধরল। চোখে মুখে তার তৃপ্তির আভাস। অসহ্য সুখে মরিমরি অবস্থা তুবার। এত সুখ তুবা নিজের জীবনে কখনো অনুভব করেনি। কল্পনার মতো কেটে গেল বেশ কিছু সময়। শেষ সময়ে আবারও শোনা গেল কৌশিকের নেশালো ফিসফিস আওয়াজ। Are you satisfied, জান? কৌশিকের নিঃশাক্ত কণ্ঠ শুনে শরীর জুড়ে শিহরণ বয়ে গেল তুবার। মুখ ফুটে কোনো জবাব দিতে পারল না। ব্যথা এবং লজ্জায় তুবার বেহাল দশা। তড়িঘড়ি করে মুখ লুকালো কৌশিকের প্রশস্ত বুকে। কৌশিকের ঠোঁটে তৃপ্তির হাসি। সুবিশাল আকাশের বুক চিরে কিঞ্চিত আলোর রেখা লুকোচুরি খেলছে। রাতের আধার কেটে গিয়ে পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে। ভোরের আবছা আলো জানালার পর্দা ভেদ করে ঘরের চারিদিক আলোকিত করে দিচ্ছে। ভোরের শীতল হাওয়া দমকে দমকে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত মানবীর চোখ মুখ।
কৌশিকের প্রশস্ত বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তুবা। ছোট্ট দেহখানা অসহ্য ব্যথায় জর্জরিত। পুরো রাত কৌশিকের পাগলামি সহ্য করে একটু আগেই চোখ দুটো লেগে এসছে। আচমকা এক মুঠো শীতল দমকা হাওয়া এসে গায়ের পাতলা সিল্কের চাদর কাঁপিয়ে তুলল। কৌশিকের ঘুম ছুটে গেছে তৎক্ষণাৎ। চোখ পিটপিট করে একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো কৌশিক। মাত্র ভোর 5টা বাজে। চারিদিকে মৃদু মন্দ আলো ছড়িয়ে পড়েছে। ঘড়ি থেকে নজর ঘুরিয়ে কৌশিক তুবার মুখের দিকে তাকালো। উন্মুক্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে তুবা। চেহারায় হাজারো ব্যথার ছাপ, তবুও বেশ নিশ্চিন্ত, যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গায় এই মুহূর্তে আছে সে। এই ভেবে কৌশিককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কৌশিক ঠোঁট এলিয়ে হাসলো। ডান হাতে তুবার মাথায় আলতো করে হাত রাখলো। কপালে ছোট্ট করে চুমু খেলো। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, যান, উঠে পড়, সকাল হয়ে গেছে, গোসল করতে হবে তো। তবে ঘুম কাতুরে তুবা সেই ডাকে পাত্তা দিল না। মরার মতো কৌশিকের বুকেই পড়ে রইল। কৌশিক আরো একটু ঘনিষ্ঠ হলো। তুবার ফুলিয়ে রাখা গোলাপি ঠোঁটে ছোট্ট করে চুমু খেলো। এই পর্যায়ে তুবা বিরক্ত হলো বেশ। চোখ বন্ধ রেখে ঘুম চড়ানো কণ্ঠে বলল, উফ, ঘুমোতে দিন না। তুবার ঘুম জড়ানো মোহনীয় কণ্ঠ শুনে নিজের ধৈর্য হারিয়ে ফেলল কৌশিক। নেশা ধরে গেল। আরো একবার ঘনিষ্ঠ হওয়ার বাসনা জাগলো। এই মুহূর্তে তুবা দূরে থাকলে হয়তো নিজেকে সামলে নিত কৌশিক, কিন্তু এমন নেশাক্ত সময়ে প্রিয় মানুষ বুকে অবস্থান করায় নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। অবাধ্য অনুভূতিরা কৌশিকের প্রেমিক হৃদয়কে উস্কে দিল। আর ধৈর্য ধারণ করতে পারল না কৌশিক। এক টানে তুবাকে নিচে ফেলে কৌশিক তুবার উপরে উঠল। দুই হাতের আঙ্গুল গুজে দিল তুবার আঙ্গুলে। সঙ্গে সঙ্গে মুখ ডুবিয়ে দিল তুবার ঘাড়ে। ঘুমের মধ্যে কি হয়ে গেল বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো তুবার, কিন্তু ঘাড়ের সাথে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পাওয়ায় তুবার সর্বাঙ্গে হুঁশ ফিরল। নিচু স্বরে চেঁচিয়ে উঠল, কি করছেন? তোকে আবার চাই যান। একটু আগেই তো। তুবাকে কথা শেষ করতে দিল না কৌশিক। অল্প একটু মাথা তুলে তুবার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, প্লিজ যান, আমি পারছি না, নেশা ধরে গেছে, ভিতরে আগুনের মতো জ্বলছে। এখন তুই আমাকে ফিরিয়ে দিলে আমি মরেই যাব। কণ্ঠে ছিল এক আকাশ সমান আকুতি। কৌশিকের আকুতির কাছে হার মেনে নিল তুবা। দেহের ব্যথাকে এক সাইডে রেখে নতুন করে মনে সাহস জোগালো। আস্তে আস্তে দুই হাত কৌশিকের পিঠে রাখলো। তুবার তরফ থেকে সম্মতি পেয়ে মুচকি হাসল কৌশিক। পুনরায় ঘাড়ে মুখ ডোবালো। ঠোঁটে ছুঁয়ে বেড়ালো ঘাড়, গলা, বক্ষস্থল। তুবার নরম দেহ জুড়ে গভীরভাবে কৌশিকের হাতের বিচরণ চলল। সর্বাঙ্গে হাত বোলালো। একটা ছোঁয়ায় ছিল হাজারো ব্যাকুলতা। কৌশিকের ছোট ছোট চুমুতে অস্থির হয়ে উঠল তুবা। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। কৌশিকের উন্মুক্ত পিঠ দুই হাতে খামচে ধরল। তুবার চোখ থেকে দুফোঁটা খুশির অশ্রু গড়িয়ে পড়ল। কৌশিক তুবার কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তোর মাঝে এত সুখ, তা আগে জানতাম না। এই সুখে নেশে কেন ধরলে? আই লাভ ইউ জান, আই লাভ ইউ ডেসপারেটলি, আই লাভ ইউ মোর দ্যান মাই সেলফ। কৌশিকের আকুতি চরম নেশার সমুদ্রে ডুবিয়ে দিল তুবাকে। তুবা দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল কৌশিকের পিঠ, যেন পাজরে ঢুকে যেতে চাইছে। কৌশিকের পাগলামি বাড়ল। আরও একবার সুখের সাগরে ডুব দিল দুজন। মৌমিতা পুরো ঘর জুড়ে পায়চারি করছে। অস্থির চিত্তে দুই হাতে তালু ঘষে যাচ্ছে। এখন সকাল 7টা। তুবার ঘরে দরজা এখনো খোলেনি কৌশিক। হঠাৎ তুবা কোথায় চলে গেছিল? কৌশিক ওকে কোথায় খুঁজে পেল? কৌশিকের কোলে চোখ বন্ধ করেই বা কেন ছিল মেয়েটা? হাজারটা প্রশ্ন মৌমিতার মাথায় ঘুরপাক খাচ্ছে। সবগুলো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নেই। রাতুল সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মৌমিতাকে এমন অস্থির হয়ে পায়চারি করতে দেখে ফোনটা পাশে রেখে দিল। অধৈর্য সুরে বলল, তুমি থামবে মু? সেই কার রাত থেকে ছটফট করছো, সারা রাত ঠিকঠাক ঘুমাওনি। এমন করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তোমার কি হয়েছে বলো তো রাতুল? ও আমার সবচেয়ে আদরের বোন, আমি ওকে বুঝি। তোমার নিশ্চিত ভালো নেই। ওকে ভালো রাখার জন্য কৌশিক আছে। তুমি চাইতে বেশি ভালো রাখার ক্ষমতা সে রাখে। এই তুমি চিন্তা করা বাদ দাও তো। মৌমিতার মন মানল না। চোখ মুখে তখনও দুশ্চিন্তার ছাপ। আচমকা বিকট শব্দে পাশের ঘরে দরজা খোলার আওয়াজ হলো। দরজাটা দেওয়ালের সাথে এতই জোরে বাড়ি খেয়েছে যে মৌমিতা চমকে উঠল। রাতুল ভ্রুকুচকে প্রশ্ন করল, রিয়ার ঘরের দরজার আওয়াজ না? দরজার সাথে ফুটবল খেলছে নাকি? শালিটা তো আমার জরিমানা লাগাবে।
চলো তো। চিন্তিত স্বরে বলে রিয়ার ঘরের দিকে ছুটল মৌমিতা আর রাতুল। বাম গালে হাত দিয়ে থরথর করে কাঁপছে রাইমা, দুই হাঁটুর কম্পন অস্বাভাবিক। রাইমার থেকে ঠিক এক হাত দূরে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে কৌশিক, চোখ থেকে যেন আগুন ঝরছে। ওদের থেকে প্রায় 7-8 হাত দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রিয়া। কৌশিকের রাগ দেখে সামনে এগিয়ে আসার সাহস পেল না। এরই মধ্যে সেখানে উপস্থিত হলো মৌমিতা আর রাতুল। প্রথমে এই পরিস্থিতি কিছু বুঝতে পারল না, কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কি হয়েছে? কৌশিক কোনো জবাব দিল না, শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মৌমিতাকে দেখে রিয়া সাহস করে এগিয়ে এলো। মৌমিতার পেছনে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, ভাইয়া রাইমা আপুকে দাবাং মার্কা থাপ্পড় মেরেছে আপু। মৌমিতার কুচকানো হৃদয় দ্বিগুণ কুচকে গেল। অবাক সুরে বলল, ভাই তুই রাইকে মেরেছিস? বেশ করেছি, মেরেছি। ওর ভাগ্য ভালো যে ওকে জানে মেরে ফেরেনি। ওর সাহস কি করে হলো তোমাকে উল্টাপাল্টা বোঝানোর? মিথ্যার জাহাজ একটা। কৌশিকের গর্জনে ভয় কেঁপে উঠল রাইমা। বাম গালে হাত রেখে শব্দ করে কেঁদে ফেলল। এতে যেন কৌশিক আরও রেগে গেল। শক্ত হাতে রাইমার বাহু টেনে ধরল। ঘর থেকে টেনে নিয়ে যেতে যেতে গর্জন তুলে বলল, আউট, জাস্ট গেট আউট। তোমার চেহারা যেন দ্বিতীয়বার আমি না দেখে। দ্বিতীয়বার সামনে আসলে মেরে পুঁতে রেখে দেবো। মৌমিতা আটকে উঠে এগিয়ে গেল। কৌশিকের হাত থেকে রাইমাকে ছাড়িয়ে নিজের পেছনে আড়াল করে ধরল। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই? ওকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস? মেয়েটা একা একা কোথায় যাবে? সেটার দুঃসাহস দেখানোর আগে মনে রাখা উচিত ছিল। ওর সাহস কি করে হলো তোমাকে মিথ্যে বলার? আমার এক ওর সাথে ইন্টিমেট হয়েছে, খুব শখ, তাই না? ওয়েট, শখ মিটিয়ে দিচ্ছে। বলে রাইমার বুকের কাছের ওড়না খামচে ধরল কৌশিক। মৌমিতা তাড়াহুড়ো করে হাতটা সরিয়ে নিল। কৌশিক রাগের মাথায় খুব বিশ্রী কাণ্ড ঘটায়। এই অচেনা জায়গায় হাঙ্গামা করলে মৌমিতা সামলাতে পারবে না। বড়সড় ঝামেলা লাগার আগে রাতুল কৌশিককে টেনে সরিয়ে নিল। অতিরিক্ত রাগে ফুঁসছে কৌশিক, ঘন ঘন শ্বাস টেনে রাগ কমানোর চেষ্টা করছে। মৌমিতা বোঝানোর ভঙ্গিতে বলল, শান্ত হ ভাই, এখানে কোনো ঝামেলা করিস না। তোদের আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, কিন্তু অঘটন ঘটলে বাবার কাছে আমার জবাব দিতে হবে। এ পর্যায়ে রাইমা মুখ খুলল, কাঁদতে কাঁদতে বলল, তোমরা সবাই আমার দোষ খুঁজছো, অথচ চোখের সামনে আরো একটা অপরাধ হচ্ছে, সেটা দেখছো না? দুজন জোয়ান ছেলে মেয়ে সারা রাত এক ঘরে কি করলো, সে জবাব তো চাইছো না আপু। আচমকা রাতুলের হাত ঝটকা মেরে ছাড়িয়ে নিল কৌশিক। লম্বা লম্বা 2-3 কদম ফেলে রাইমার সামনে গিয়ে দাঁড়ালো। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল রাইমার গাল। ব্যথায় ছটফট করে উঠল রাইমা, মনে হচ্ছে গালটা খুলে পড়ে গেল। সেই অবস্থাতেই কৌশিক দত্তে দাঁত চেপে বলল, জবাব চাই, তাই না? ব্লাডি বিচ। মৌমিতা টেনে হিচড়ে ফেয়ে ছাড়িয়ে নিল, কিন্তু স্বাস্থ্যবান কৌশিককে ধরে রাখতে পারছে না। কৌশিক ঘাড় ঘুরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, লিসন, একটা কথা কান খুলে শুনে রাখো। ঘরে আমার সুন্দরী বউ আছে। তোমার জন্য আমার সংসার অশান্তি হচ্ছে। কোনো কিছুর বিনিময়ে আমি আমার সংসারে অশান্তি চাই না। সুতরাং আমার থেকে দূরে থাকবে। ক্লিয়ার? কৌশিকের আকাশ সমান রাগের সামনে দিশেহারা হয়ে পড়ল মৌমিতা। কৌশিক সচরাচর খুব বেশি রাগে না, কিন্তু একবার রেগে গেলে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। ভাঙচুর করে আশেপাশের কিচ্ছু আর আস্ত রাখে না। একসাথে 2 ভাই বোন দুনিয়াতে এসেছে, এজন্য হয়তো দুজনের মধ্যে বোঝাপড়াটা একটু বেশি। কৌশিককে শান্ত করার উপায় খুঁজতে গিয়ে মৌমিতার নজর গেল ওর চুলের দিকে। রাগারাগির কারণে পরিবেশ গরম থাকায় কেউ বিষয়টা খেয়াল করেনি, এজন্য দেরিতে মৌমিতার চোখে পড়েছে। এই 7 সকালে কৌশিকের ভেজা চুল দেখে থতমত খেয়ে গেল মৌমিতা। সকাল সকাল গোসল করার রহস্যটা উদ্ঘাটন করতে বেশি সময় লাগলো না। ভাইয়ের ধৈর্যহীনতা দেখে মনে মনে হতাশার নিঃশ্বাস ফেলল মৌমিতা। বিষয়টা কতদূর এগিয়ে গেছে কে জানে, এটা নিয়ে আবার ভবিষ্যতে সমস্যা তৈরি না হয়। চিন্তিত ভঙ্গিতে কপাল কুঁচকে প্রশ্ন করল, তোবা কোথায় রে? আচমকা তুবার কথা মনে পড়তেই শান্ত হয়ে গেল কৌশিক। রাগটা দমে গেল মুহূর্তেই। কৌশিক লম্বা করে শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। রাগী চোখে রাইমার দিকে তাকিয়ে 2 আঙ্গুলের ঘর্ষণে চুটকি বাজিয়ে বলল, হাই ইউ, আউট। আমার চোখের সামনে তোমাকে যেন না দেখি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। মৌমিতাও পেছন পেছন ছুটল কৌশিকের, কিন্তু ওকে ধরার আগেই কৌশিক তুবার ঘরে ঢুকে আবারও ঠাস করে দরজা লাগিয়ে দিল। তুবার চোখটা মাত্রই লেগে এসেছিল। আচমকা দরজা আটকানোর আওয়াজে ধরপড়িয়ে উঠে বসলো। দরজার সামনে কৌশিককে দেখে বুকে হাত রেখে শ্বাস টানলো। কৌশিক ততক্ষণে তুবার কাছাকাছি চলে এসেছে। তুবাকে বুকে হাত রেখে শ্বাস টানতে দেখে তড়িঘড়ি করে কাছে বসলো। 2 হাতে তুবার মুখটা আগলে ধরে বলল,
কি হচ্ছে জান? এত জোরে শ্বাস টানছিস কেন? কষ্ট হচ্ছে? কৌশিকের কণ্ঠে ছিল এক রাশ ব্যাকুলতা। তুবা মাথা ডানে বামে নেড়ে না বোঝালো, মাথা উঁচিয়ে খাটের সাথে হেলান দিল। তুবার শুকনো মুখপানে কৌশিক নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। এক রাতেই চেহারায় ব্যাপক পরিবর্তন এসছে মেয়েটার। ঘাড়ে গলায় অসংখ্য কালচে দাগ। রাতে নিজের উপর কন্ট্রোল হারিয়ে পথ উন্মাদ হয়ে উঠেছিল কৌশিক। দুনিয়াদারির সব চিন্তা ভুলে ডুবে গেছিল প্রিয় মানুষের মাঝে। সেই ভালোবাসা এতটাই প্রখর ছিল যে তুবার দেহ জুড়ে ছাপ পড়ে গেছে। ইচ্ছাকৃত না হলেও তুবাকে বেশ আঘাত দিয়ে ফেলেছে কৌশিক। সে কথা ভাবতেই বুকটা ভার হয়ে এলো। ডান হাতটা তুবার বাম গালে রাখলো কৌশিক। অপরাধী কণ্ঠে বলল, সরি জান। তুবা অবাক হয়ে বলল, সরি কেন? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আমার নিজের উপর আরেকটু কন্ট্রোল আনা উচিত ছিল। তুবা হাসলো, একটা স্বচ্ছ বিশুদ্ধ হাসি। কৌশিকের হাতটা নিজের গালের সাথে আলতো করে চেপে ধরে বলল, আপনার খুশির জন্য আমি এমন হাজারো ব্যথা সইতে রাজি। শুধু কথা দিন আপনি আমার হয়েই থাকবেন। সন্দেহ আছে তোর? বলা তো যায় না, যদি কখনো মন বদলে যায়। তার আগে যেন আমার মরণ হয়। আচমকা কৌশিকের মুখে মৃত্যুর কথা শুনে আটকে উঠল তুবা। ঝট করে চেপে ধরল কৌশিকের মুখ। ছলো ছলো চোখে তাকিয়ে বলল, প্রমিস করুন এমন কথা আর কোনোদিনও বলবেন না। আচ্ছা, বলবো না। বাধ্য ছেলের মতো মেনে নিল কৌশিক। তুবা ঠোঁট ছড়িয়ে হাসলো। কিছুটা এগিয়ে এসে কৌশিকের সাথে ঘনিষ্ঠ হয়ে বসলো। প্রশস্ত দুই কাঁধে হাত রেখে কৌশিকের কপালে চুমু খেলো। এরপর চোখের পাতায় চুমু খেলো। ঠোঁট নামিয়ে কৌশিকের লম্বা নাকের ডগায় চুমু খেলো। কৌশিক চোখ বন্ধ করে অনুভব করলো শুধু। তুবার ভালোবাসা মিশ্রিত ছোঁয়ায় দেহে নতুন করে শিহরণ জাগলো। কৌশিক ঘন ঘন শ্বাস টেনে বলল, থাম জান, আমি কিন্তু কন্ট্রোল হারাচ্ছি। আপনার কন্ট্রোলের লাগাম এত ঢিল কেন? লাগাম আর আছে কই? তুই তো কবে সে লাগাম ভেঙে দিয়েছিস। তুবার কথা বাড়ালো না। এমনিতেই গতরাতে ঝড় তার দেহের ওপর তাণ্ডব চালিয়েছে। সকালেও এক প্রকার সাইক্লোন বয়ে গেছে। নতুন করে আর কোনো টর্নেডো সইতে রাজি নয় তুবা। প্রথম ভার্জিনিটি হারানোর ব্যথা এখনো দেহের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে। নতুন করে আবার ব্যথা কোথায় জায়গা দিবে? ৭-৫ ভাবতে ভাবতে কৌশিকের থেকে দূরে সরে গেল তুবা। পুনরায় খাটের সাথে হেলান দিয়ে বসলো। কৌশিক পকেট থেকে একটা ওষুধের পাতা বের করলো। সেখান থেকে একটা ওষুধ ভেঙে নিয়ে তুবার দিকে এগিয়ে দিল। পানির গ্লাস মুখের সামনে ধরে আদেশের সুরে বলল, হা কর। তুবা বাধ্য মেয়ের মতো চুপচাপ ওষুধটা খেয়ে নিল। যদিও তুবা জানে এটা কিসের ওষুধ, তাই আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলো না। বিকেলে সবাই মিলে আবারও ঘুরতে বেরিয়েছে। আগামীকাল সবাই ঢাকায় ফিরে যাবে। যদিও থাকার কথা ছিল ১ সপ্তাহ, কিন্তু কৌশিক ৩ দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারেনি। এদিকে রাইমা এখানে থাকায় তুবাকে রেখে কৌশিক যাবে না, নিজের সাথে তুবাকেও নিয়ে যাবে। বাড়ির সবচেয়ে ছোট সদস্য ছাড়া বাকিরা কি আর ঘুরে মজা পাবে? তুবারই তো ঘোরার প্রতি আগ্রহ বেশি, তাই অগত্যায় সবাই সিদ্ধান্ত নিয়েছে ফিরে যাওয়ার। পরে বেশি করে ছুটি ম্যানেজ করলে আবারও ঘুরতে আসবে। ইতিমধ্যে সবাই সমুদ্রের তীরে নিজেদের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রাতুল এখানে এসে পরিচিত কয়েকজনের দেখা পেয়ে তাদের সাথে আড্ডায় মশগুল হয়ে আছে। রিয়া আর তুবা হাঁটু পর্যন্ত পানিতে নেমে বিভিন্ন পোজ দিয়ে ছবি উঠছে। ওদের ছবি তুলে দিচ্ছে নীরব। রাইমাকে মৌমিতা নিজের কাছেই রেখেছে। কৌশিকের হাতে পড়লে খুব বিশ্রী কাণ্ড ঘটে যাবে। এমনিতে একবার থাপ্পড় মেরে দিয়েছে ছেলেটা, আবারও গায়ে হাত তুলে বিষয়টা খারাপ হবে ভীষণ। তাই এক প্রকার নিজের পেছনে লুকিয়ে রেখেছে। তুবাদের থেকে ৪-৫ হাত দূরে দাঁড়িয়ে স্ট্র দিয়ে ডাবের পানি খাচ্ছে কৌশিক। ওকে একা দেখে মৌমিতা সেদিকে পা বাড়ালো। যাওয়ার আগে রাইমাকে কড়া ভাষায় বলে গেল ভদ্র মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কৌশিকের হাতে বলে খবর আছে। দ্রুত কদমে কৌশিকের পাশাপাশি গিয়ে দাঁড়ালো মৌমিতা। নিজের পাশে কারোর উপস্থিতি অনুভব করে এক পলক তাকালো কৌশিক। মৌমিতাকে দেখে ফের নজর ঘুরিয়ে তাকালো তুবার দিকে। মৌমিতা নিচু কণ্ঠে বলল, বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলবো। কোন বিষয়? স্ট্র মুখে নিয়ে ডাবের পানি খেতে খেতে জবাব দিল কৌশিক। মৌমিতা আরও একটু ঘেঁষে দাঁড়ালো কৌশিকের সাথে। কণ্ঠে বেজায় সতর্কতা, যেন আশেপাশের বাতাসও ওদের কথা না শুনে। কোন বিষয় মানে? তোর আর তোবার বিষয়? আমার খাওয়া কি তুই খেয়ে দিবি? বা তোমার সাথে আমি যা যা করতে পারি সেগুলো তুই করতে পারবি? মৌমিতা থতমত খেয়ে গেল। আমতা করে বলল, মানে কি? তুই যা পারিস সেটা আমি কিভাবে পারবো? তাহলে আমার কাজ তুই করতে চাইছিস কেন? কৌশিক,
একটু তো লজ্জা দেখা, বড় বোন আমি তোর। কি মানে তোকে বড় বোন হিসেবে? হ্যাঁ, কৌশিকের তাড়া জবাব শুনে রাগ হয় মৌমিতার, দাঁতে দাঁত চেপে বলে, তুই না মানলেও আমি তোর বড়। মাত্র 1 মিনিটের। ওই হলো, 1 মিনিট হলেও বড় তো। ততক্ষণে কৌশিকের ডাবের পানি খাওয়া শেষ হয়ে গেছে। পাশ ঘুরে একটা বড় ডাস্টবিনে ডাবটা ছুঁড়ে ফেলে দিল। এরপর মৌমিতার দিকে ঘুরে তাকিয়ে বলল, লিসেন মো, তোর আর আমার জন্ম একসাথে হলেও তোর চাইতে আমি বেশি বড়। যুক্তি দিয়ে বলছে, সংসারে ছেলেদের দায়িত্ব বেশি, আর যার দায়িত্ব বেশি তার কাজ এবং সম্মান দুটোই বেশি। আর সম্মান মানুষ তাকেই দেয় যে বয়সে বড়। তাহলে তোর আর আমার মধ্যে আমিই বড়, সেটা প্রমাণিত। আর রইলে তোর পৃথিবীতে 1 মিনিট আগে আসার কথা, সেটা আমার দয়া। এই পৃথিবীতে মেয়েরা আবার সব কিছুতেই অগ্রাধিকার পায়, তোর ক্ষেত্রে এই পলিটিক্স কাজে এসছে। মায়ের পেট থেকে বের হওয়ার সময় দেখলাম একটাই দরজা, ভেতরে ছিলাম তুই আর আমি ভাবলাম তুই মেয়ে মানুষ, ছিচকা দোনে, তোকে রেখে আমি আগে গেলে আবার ন্যাকা কান্না শুরু করবি, তাই নিজের ইচ্ছেকে দূরে রেখে তোকে আগে বের হতে দিয়েছি। লেডিস ফার্স্ট পলিসি, এটা মেনটেন করেছে আর কি। সবটাই আমার উদারতা আর মহত্ব। তোর তো উচিত সম্মানের খাতিরে আমার পায়ে লুটিয়ে পড়া, তা না করে অসভ্যের মতো নিজেকে বড় দাবি করিস, লোভী একটা। একদমে কথাগুলো বলে থামল কৌশিক। মৌমিতা ভাবাচাকা খেয়ে তাকিয়ে রয়েছে। কয়েক সেকেন্ড সেভাবেই হতভম্ব হয়ে রইল। এরপরেই চোখ মুখ অন্ধকার করে চেঁচিয়ে উঠল, এত উদ্ভট কথা তুই পাস কোথা থেকে বাদর? মায়ের পেট থেকে শিখে এসছি, তোকে শিখেছিলাম। তোর মাথায় কিলো কম, তাই ভুলে গেছিস। তুই আমাকে রাগাচ্ছিস ভাই? রাখছিস কেন, যাভাক। নিজ উদ্যোগে তর্ক বিতর্ক শেষ করে তুবাদের দিকে হাঁটা দিল কৌশিক। মৌমিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। সেই ছোটবেলা থেকে দুই ভাই বোন সাপ নেউলের মতো ঝগড়া করে। দুজনেই নিজেদের বড় প্রমাণ করতে মরিয়া, কারণ একটাই, নিজেকে ছোট মেনে নিলেই বড়জনের বশ্যতা স্বীকার করতে হবে। সেটা দুই ভাই বোনের কেউই মানতে পারে না। একজনের ওপর অন্যজন নিজেকে বড় দাবি করতে মরিয়া। তবে ঝগড়ার পাশাপাশি ভাই বোনের মধ্যে মহাব্বত ব্যাপক। যমজ হওয়ায় একে অপরের দুঃখ কষ্ট বাবা মায়ের চাইতে বেশি বোঝে। দুজনের মধ্যে একজন বিপদে পড়লে অন্যজন সবার আগেই টের পেয়ে যায়। এটা কি যমজ হয়ে জন্ম নেওয়ার কারণে হয়, নাকি রক্তের টানে, সেটা ওরা জানে না। তবে ওদের মধ্যে ঝগড়া যত বেশি, দিন শেষে মহাব্বতও ঠিক ততটাই বেশি। ঢাকায় ফিরে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। কৌশিক নিজের অফিস জয়েন করেছে, মৌমিতাও রাতুলের সাথে শ্বশুরবাড়ি চলে গেছে। তুবা, রিয়া, নীরব নিজেদের কলেজ ভার্সিটি লাইফে মশগুল হয়ে গেছে। তবে সময় পানির মতো সরল গতিতে চললেও মানুষের জীবন সবসময় সরল রেখার বিপরীত। সেখানে আঁকাবাঁকা উঁচু নিচু সমস্যা দিয়ে ভরপুর। তেমনই একটা সমস্যার সৃষ্টি করতে ভূয়া মঞ্জিলে হাজির হয়েছে কৌশিকের মামা মোবারক সাহেব। নিজের স্ত্রী এবং মেয়ে রায়মা সমেত বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ভদ্রলোক। স্বাভাবিকভাবেই বাড়িতে আত্মীয়ের আগমন ঘটায় সবাই খাতির যত্নে লেগে পড়েছে। কিন্তু অনর্থ ঘটল তখন, যখন মোবারক সাহেব কৌশিকের সাথে নিজের মেয়ের বিয়ের কথা তুললেন। শান্তশিষ্ট পরিবেশ মুহূর্তেই আগুনের উত্তাপের ন্যায় গরম হয়ে উঠল। জামাল সাহেব গর্জে উঠলেন, আপনার সাহস কি করে হলো এমন বাজে একটা প্রস্তাব আমার সামনে রাখার? আচমকা জামাল সাহেবের গর্জনে কেঁপে উঠল পুরো ভূয়া মঞ্জিল। তুবা, নীরব আর রিয়া মাত্রই ভার্সিটি থেকে বাসায় ফিরেছে। কাঁধের ব্যাগ এখনও নিচে নামায়নি। এমন সময় বাড়ির গুমট পরিবেশ দেখে সকলের পা থমকে গেল। কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল দূরে এবাড়ির কর্তা জামাল সাহেব। তার কথার বিপরীতে একটা ফুলদানিও নড়ে না এ বাড়িতে। সকল বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। বাড়ির রমণীরা ভয়ে ভয়ে তাকিয়ে আছে সামনে। আজ নিশ্চিত কোনো ঝড় উঠবে। কনকচাপা বেগম ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে এলেন। নিজের বাড়িতে আপন ভাইয়ের অপমান তার জন্য মোটেও সুখকর নয়। তিনি স্বামীর পাশে এসে দাঁড়িয়ে ভীত কণ্ঠে বললেন, রাগ কেন করছেন? ভাইয়া তো শুধু কথাই বলতে এসেছে। কিসের কথা? হ্যাঁ, কি বিষয় কথা? আমার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এমন বাজে প্রস্তাব তিনি রাখলেন কিভাবে? আপনের মধ্যে বিয়ে কিভাবে হয় কনক? স্বামীর ধমক শুনে চুপ হয়ে গেলেন কনকচাপা বেগম। ভাইয়ের অপমানে চোখ দুটো ছলছল করে উঠল তার। রাইমার মুখে যেন বলি ফুটল। সে বড়দের মাঝে ফট করে বলে উঠল, নিজেদের মধ্যে সম্পর্ক করলে কি সমস্যা আঙ্কেল? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব মেয়ে? কৈফিয়ত না দিলে উত্তর দিতে হবে। আপনি আপনের মধ্যে বিয়ে দেওয়ার রাজি নয়, কিন্তু ঘরের মধ্যে ঘর করতে রাজি। জামাল সাহেব রুকুচকালেন, কাট কাট কণ্ঠে বললেন, মানে?
কক্সবাজার গিয়ে তুবা কৌশিক ভাইয়ের কোলে চড়েছিল। গোটা একটা রাত একসাথে এক ঘরে কাটিয়েছে দুজন। আপনার চোখে এটা ঠিক? আচমকা তীর নিজের দিকে ছুটে আসায় চমকে উঠল তুবা। ভয়ে বোধ জ্ঞান হারিয়ে ফেল। মুহূর্তেই উত্তর দেওয়ার মতো কোনো উপযুক্ত জবাব খুঁজে পেল না। পরপরই পুরো পরিবারের দৃষ্টি একজোটে পড়ল তুবার উপর। ভয়ে উত্তেজনায় তুবার জ্ঞান হারানোর উপক্রম। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। এই মুহূর্তে কৌশিককে তুবার খুব করে প্রয়োজন। তুবা যখন বুঝে উঠতে পারছিল না কি উত্তর দিবে, তখন রিয়া এগিয়ে এলো বোনকে সাহায্য করতে। তুবাকে নিজের পেছনে আড়াল করে গটগট করে বলল, বড় চাচু, আমার কথা শোনো। রাইমা শুধু অর্ধেক সত্য বলেছে, পুরোটা নয়। তুবাকে ভাইয়া কোলে নিয়েছিল কারণ তুবা অসুস্থ হয়ে পড়েছিল। নিচে হাঁটতে হাঁটতে হঠাৎ ঝড় উঠে আসে। আমরা তখন দৌড়ে হোটেলে চলে আসি, কিন্তু কোনো কারণেই তুবা আটকে যায়। বৃষ্টিতে ভিজে জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। ভাইয়া খুঁজতে গিয়ে ওকে জ্ঞানহীন অবস্থায় পায়। তখন কি ওকে হাঁটিয়ে নিয়ে আসা সম্ভব ছিল বলো? তাই তো কোলে করে হোটেলে নিয়ে আসলো। এটা কি দোষের কিছু? সারা রাত তোমার গায়ে জ্বর থাকায় ভাইয়া ওর মাথায় পানি পট্টি দিতে রুমে থেকে গিয়েছিল। শুধু ভাইয়া একা নয়, আমি আর নীরব ছিলাম সেই রুমে। এই নীরব, বল। এক বুক আতঙ্ক নিয়ে গটগট মিথ্যাগুলো বলে দিল রিয়া। আগে পিছে কোনো কিছু ভাবলো না। এই মুহূর্তে তার একটাই চাওয়া, বোনকে সবার জেরা থেকে বাঁচানো। রিয়ার সবগুলো কথা নীরবের মাথার উপর দিয়ে গেলেও তুবাকে বাঁচাতে বোনের সাথে তাল মেলালো। তোতা পাখির মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ চাচ্ছু, রিয়া ঠিক, রাইমা ভুল। জামাল সাহেব নিজের বাচ্চাদের কথা এক বাক্যে বিশ্বাস করে নিলেন। পরপরই ঘাড় ঘুরিয়ে রাইমার পানে তাকালেন। এক ঝুড়ি মিথ্যে শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাইমা। ওদের ভাই বোনের যে পেট ভর্তি এত মিথ্যে, সেটা রাইমা আগে জানতো না। সে বুঝতে পারছে না মানুষ এত কনফিডেন্স নিয়ে এত এত মিথ্যা কিভাবে বলতে পারে, তাও আবার এত সাজিয়ে গুছিয়ে। এদের মিথ্যার বিপরীতে রাইমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। রাইমার ভাবনার মাঝেই জামাল সাহেব শক্ত কণ্ঠে বললেন, শোনো মেয়ে, আমার ছেলে মেয়েরা বাড়ির নিয়ম কানুন খুব ভালো করেই জানে। ওরা জানে এই বংশের আত্মীয়র মধ্যে বিয়ে হয় না। এই পরিবারে নিজেদের মধ্যে প্রণয় ঘটানো নিষিদ্ধ, আর আমার ছেলে মেয়েরা কোনো নিষিদ্ধ প্রণয়ে জড়াবে না। রাইমা কিছু বলতে যাবে তার আগেই জামাল সাহেব হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, আর কোনো কথা শুনতে চাই না। বড়দের মাঝে কথা বলে এমনিতে অনেক বেশি স্পর্ধা দেখিয়ে ফেলেছ। আরো বেশি অপমানিত হতে না চাইলে চুপচাপ এখান থেকে চলে যাও। গমগমে সুরে কথাগুলো বলে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন তিনি। অপমানে লজ্জায় স্ত্রী সন্তান নিয়ে চলে গেলেন মোবারক সাহেব। রিয়া লম্বা করে শ্বাস টানলো। যাক বাবা, বাঁচা গেছে। কিন্তু স্বস্তি পেল না তোবা। বড় চাচুর কাট কাট জবাব তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। ভয় হৃৎপিণ্ড কাঁপছে। ওদের পরিবার কৌশিক আর তোবার সম্পর্ক মেনে নিবে না, কখনোই মানবে না। অতিরিক্ত দুশ্চিন্তায় তোবার দেহে রক্তপ্রবাহ বাধা প্রাপ্ত হচ্ছে যেন। নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ক্ষণে ক্ষণে শরীর কাটা দিয়ে উঠছে। মুহূর্তেই মুখটা চুপসে এতটুকু হয়ে গেল। রাতে ঠিকমতো খেতেও পারল না তোবা। গলা দিয়ে কিছু যেন নামছে না। এই অস্থিরতা কিভাবে দূর হবে তোবা জানে না। মন শুধু এটুকু জানে তার কৌশিককে চায়, সব সময় চায়, সারা জীবনের জন্য চায়। অন্যথায় তোবার দেহে প্রাণ থাকবে না। কৌশিক বাড়ি ফিরেছে রাত 11টার পর। টানা বেশ কয়েকদিন ছুটি কাটানোর দরুন কাজের চাপ বেশি পড়েছে। ক্লান্ত দেহে বাড়িতে পা রাখতেই দেখা হলো রিয়ার সাথে। যেন সে কৌশিকের জন্যই অপেক্ষা করছিল। কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শন পেয়ে দমিয়ে রাখা দমটা যেন বেরিয়ে গেল রিয়ার। দৌড়ে কৌশিকের পাশে দাঁড়ালো। সিসি ক্যামেরার ন্যায় চোখ দিয়ে যা যা দেখেছে সেই সব কৌশিকের সামনে উগরে দিল। রাইমার কথা শুনে কৌশিকের চেহারায় বেজায় বিরক্তি ফুটে উঠল। কিন্তু পরক্ষণেই তুবাকে জেরা করার কথা শুনে সমতল কপালে 3-4টে চিন্তার ভাঁজ পড়ল। ক্লান্ত কণ্ঠে প্রশ্ন করল, তুবা কোথায়? ওই ঘরেই আছে ভাইয়া। বেচারি খুব ভয় পেয়ে গেছে। ভয়ে রাতে খাবারও ঠিক মতো খায়নি। দরজার বাইরে থেকে কান্নার আওয়াজও পেলাম। কৌশিকের কোচকানো ভ্রুদয় এবার দ্বিগুণ কুচকে গেল। ধূপধাপ পা বাড়ালো সিঁড়ির দিকে। রিয়া পেছন থেকে ডেকে বলল, বড় মা তোমার খাবার টেবিলে রেখেছে ভাইয়া, আমি কি গরম করে দেব? লাগবে না, তুই কি ঘুমিয়ে পড়, আমি নিজে গরম করে নেব। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দোতলায় চলে গেল কৌশিক। অফিসের শার্টটা এখনো ঘামে ভিজে শরীরের সাথে লিপটে আছে। কৌশিকের ব্যস্ত কদম ছোড়া থামলো তোমার ঘরের দরজার সামনে। দরজাটা চাপিয়ে রাখা। কৌশিক সময় অপচয় না করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আস্তে করে ভেতর থেকে দরজা আটকে দিয়ে পুরো ঘরে চোখ বোলালো। তুবা ঘরে নেই, বেলকনিতে দাঁড়িয়ে আছে। কৌশিক খেয়াল করলো তুবার শরীর থেকে থেকে কাঁপছে। ব্যস্ত পায়ে সেদিকে কদম বাড়ালো কৌশিক।
বেলকুনির কাছাকাছি যেতেই কানে ভেসে আসলো তুবার অস্পষ্ট কান্নার আওয়াজ। কৌশিকের বুকটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে গেল যেন। এক ছুটে গিয়ে তুবাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, 2 হাত বাঁধলো তুবার চিকন উদরে, থুতনিটা রাখলো তুবার কাঁধে। আচমকা ছোঁয়ায় সামান্য কেঁপে উঠল তুবা, কিন্তু কৌশিকের শ্বাস প্রশ্বাস ঘাড়ে পড়াই স্বাভাবিক হলো। কৌশিক নিচু কণ্ঠে বলল, শ্, এত কান্না করছিস কেন? জামাই বলেছে তোর? তুবা তৎক্ষণাৎ ঘুরে গেল, কৌশিকের মুখোমুখি হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল, শাসন সুরে বলল, খবরদার, আজে বাজে কথা একদম বলবেন না। ঘাড় এলিয়ে তুবার ধরে রাখা হাতের তালুতে চুমু খেল কৌশিক। তুবার সঙ্গে হাতটা সরিয়ে নিল, মনে মনে বিরক্তও হলো বেশ। লোকটা সব সময় ফাজলামি। তুবা রাগ করে বলল, সিরিয়াস মুহূর্তে এমন মুড আসে কি করে আপনার? উফ। তোকে আদর করার মুড আমার সব সময় থাকে, দেখতে চাস? আদর দিয়ে দেখে। তুবা মুখ ঘুরিয়ে নিল, দ্বিতীয় কোনো শব্দ ব্যয় করলো না। চোখ থেকে তখনও টপটপ করে পানি ঝরছে মেয়েটার। কৌশিক 2 হাতে তুবার কোমর শক্ত করে চেপে ধরল, তুবার ঘুরিয়ে রাখা গালে শব্দ করে চুমু খেল। তুবা যেন মুহূর্তের মধ্যে চিন্তার কথা ভুলে বসলো, কান্নাও থেমে গেল। রাগী কণ্ঠে বলল, আপনি খুবই অসভ্য। আচ্ছা, তাহলে আরেকটা অসভ্যতা করে। একদম না। কৌশিক হাসল, তুবাকে কান্না থামিয়ে স্বাভাবিক হতে দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। 2 হাতে তুবার মুখটা আগলে ধরে বলল, এত ভয় কেন পাস জান? আমি আছি তো, সব চিন্তা আমি করব, তুই শুধু আমার পাশে থাকবে, ব্যাস। বড় চাচু আমাদের সম্পর্ক মেনে নেবে না কৌশিক ভাই। তো তোর কি মনে হয় বাবা না মানলে আমি তোকে ছেড়ে দেব? আমার জন্য পরিবারের বিরুদ্ধে যাবেন আপনি? তুবার কণ্ঠে ভয়ের আভাস। কৌশিক তুবার কপালে ছোট্ট করে চুমু খেলো, অভয় দিয়ে বলল, আমি সব সামনে নেব জান, শুধু তুই ভেঙে পড়িস না। মনে রাখবে, তোর হাসি খুশি মুখ আমাকে শক্তি দেয়, তোর কান্না আমাকে দুর্বল করে, তোর ভয় আমাকে ভেঙে ফেলে। তুই পাশে থাকলে আমি কৌশিক পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তে রাজি, সেখানে পরিবার নিতান্তই তুচ্ছ বিষয়। তুবা ঠোঁট ছড়িয়ে হাসলো, মনের সব ভয় সব চিন্তা নিমেষেই উবে গেল। 2 হাতে কৌশিককে জড়িয়ে ধরলো, প্রশস্ত বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো। সময় নিয়ে কৌশিককে প্রশ্ন করলো, রাতে খাসনি কেন? এমনি। আমাকে খাবি? খেয়ে দেখ। ছি, সরুন তো। এক ঝটকায় কৌশিকের থেকে দূরে সরে গেল তুবা। লজ্জা ঢাকতে তড়িঘড়ি করে পা বাড়ালো ঘরে। কৌশিক পেছন থেকে দুষ্টুমের স্বরে বলে উঠল, জান, চাইলে খেয়ে দেখতে পারিস, ট্রাস্ট মি, আগের বারে চাইতে বেশি মজা পাবি। আজ ভুইয়া মঞ্জিলে পিন পতন নীরবতা বিরাজ করছে। পুরো বাড়ি জুড়ে কোনো মানুষের পদচারণ নেই। আজ বাড়ির বড়রা সবাই নিকটস্থ এক আত্মীয়র মেয়ের বিয়ে উপলক্ষে সেই বাড়িতে বেড়াতে গেছে। বাচ্চাদের যেতে বলেছিল, কিন্তু তারা কেউই যেতে রাজি হয়নি। মূলত সেই আত্মীয় বাড়িটা ঢাকার বাইরে। সেখানে গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে আবার বাসায় ফিরে আসতে আগামীকাল দুপুর হয়ে যাবে। অলরেডি বাচ্চারা সবাই অনেক বেশি ছুটি কাটিয়ে ফেলেছে, এজন্য আর বড়দের সাথে যেতে রাজি হলো না। মূলত ওরা বিয়েতে যেতে চায় না। সবাই ভিন্ন ভিন্ন প্ল্যানিং সাজিয়ে বসে আছে। তাই তো বড়রা বাড়ি থেকে বের হতে নীরব ছুটল বন্ধুদের সাথে ক্লাবে। আজ সারা রাত ক্লাবে হই হুল্লোড় করে রাত পার করবে। বিকেলের দিকে রিয়া চলে গেছে বান্ধবীর বাড়ি। বান্ধবীরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। আজ আর বাড়ি ফিরবে না। মূলত জামাল সাহেবের কড়া শাসনে বড় হয়েছে সবাই, এজন্য ছুট পেলে আকাশে উঠতে শুরু করে। সবাই যার যার মতো চলে যাওয়ার পর পুরো বাড়ি জুড়ে তুবা একা রয়ে গেছে। রিয়া অবশ্য অনেক টানাটানি করেছে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুবা যেতে রাজি হয়নি। তুবার মতে ঘুরে বেড়ানো চেয়ে বাড়িতে বসে মুভি দেখা ভালো। এক বাটি পপকর্ন ভেজে টিভি চালিয়ে সোফায় বসলো তুবা। সাইয়ারা মুভিটা চালিয়ে সোফায় পা গুটিয়ে বসলো, পুরোপুরি মনোনিবেশ করলো টিভিতে। নায়কটা দুবার বেশ পছন্দ হয়েছে। কৌশিক বাসায় ফিরল সন্ধ্যে 6টায়। ক্লান্ত শরীরে এক হাতে টেনে টাই ঢিলে করতে করতে বাড়ির ভেতর পা বাড়ালো। শুরুতেই নজর পড়লো সোফায় বসা টিভিতে মনোযোগী তুবার দিকে। কৌশিক পুরো বাড়িতে একবার নজর বোলালো। আজ নীরব, তুবা আর রিয়া ছাড়া বাসায় কারো থাকার কথা নয়। তবে বড়দের পাশাপাশি বাকি দুজনেরও খবর নেই। এরই মাঝে কৌশিকের পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো তুবা। দরজার সামনে ক্লান্ত মুখে কৌশিককে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে যেতে যেতে বলল, আপনার কি শরীর খারাপ? বলতে বলতে এক গ্লাস পানি এগিয়ে দিল। কৌশিক চুপচাপ গ্লাসটা নিয়ে এক টানে সবটুকু পানি পেটে চালান করলো। এরপর ম্লান মুখে বলল, ভীষণ ক্লান্ত লাগছে জান,
একটু শান্তি দিবে? তুবার মনটা ভারী হয়ে গেল। গ্লাসটা টেবিলের ওপর রেখে টান দিয়ে গায়ের ওড়না ফেলে দিল। 2 হাত ছড়িয়ে ইশারায় ডাকলো কাছে আসতে। তুবার সম্মতি পেয়ে ঠোঁট ছড়িয়ে হাসল কৌশিক। শক্ত করে জড়িয়ে ধরল তুবাকে। অর্ধ উন্মুক্ত বক্ষ ভাঁজে মুখ ডোবালো। তুবা কেঁপে উঠল, কিন্তু কৌশিককে নিজের থেকে সরানোর চেষ্টা করলো না, বরং 2 হাত আলতো করে পিঠে রাখলো। কৌশিক তুবার গলার নিচের উন্মুক্ত অংশে না ঘষে বলল, পাদর দুটো কোথায়? দেখছি না কেন? দুজনেই বেড়াতে গেছে, ফিরতে অনেক রাত হবে। এর মানে এই বাড়িতে তুই একা? হ্যাঁ, এই জন্যই তো আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন। বাহ, আমাকে বুঝতে শিখে গেছিস। অনেক আগে থেকেই। তুবার কথায় কৌশিক আলতো করে হাসল। তুবার ফর্সা গলদেশে গভীরভাবে ওষ্ঠ দাবিয়ে দিল। পরপরই গলায় চিনচিনে ব্যথা অনুভব করলো তুবা। আতকে উঠে বলল, রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন? এনার্জি চেক করছে, শরীরের এনার্জি কমে গেছে। এ দেখ, কামড়ে জোর নেই। মতলব কি আপনার? কেন? তুই তো আমাকে বুঝিস, তোর এটা বুঝছিস না? না, বুঝছি না। কৌশিক হতাশ হলো। গলা থেকে মুখ তুলে তুবার মুখোমুখি হলো। চোখে চোখ রেখে বলল, শরীরে শক্তি পাচ্ছে না জান, একটু এনার্জি দিবে? একটু চার্জ দিয়ে ছেড়ে দেব। বারণ করলে শুনবেন? কখনোই না। বলেই তুবাকে কোলে তুলে নিল। ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা, এই সুযোগ কিভাবে হাতছাড়া করে বল? তুবার বিরোধিতা করলো না, চুপচাপ কৌশিকের বুকের সাথে লেপ্টে রইল। তুবাকে নিয়ে লম্বা লম্বা কদম ফেলে নিজের ঘরে আসলো কৌশিক। আস্তে করে তুবাকে বিছানায় শুয়ে দিয়ে পরনের ঘামে ভেজা শার্টটা খুলে ফেলল। শক্ত পুরুষালী দেহের দিকে হাপিত্যেশ নয়নে তাকিয়ে রইল তুবা। নগ্ন কৌশিক ওকে খুব করে টানে, বেসামাল করে দেয়। হুশ জ্ঞান হারিয়ে কৌশিকের মাঝে মত্ত হতে মন চায় তুবার। তুবার মুগ্ধ চোখের চাহনি দেখে হাসল কৌশিক। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো এই চাহনি। বাঁকা হেসে কৌশিক তুবার উপর নিজের ভর ছেড়ে দিল। অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তুবার মুখ, ঘাড়, গলা। উন্মাদনায় কেঁপে উঠল তুবার দেহ। রক্ত চলাচল বেড়ে গেল। অতিরিক্ত লজ্জায় চোখ খিচে বন্ধ করে রাখল। কৌশিক হাসল। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত পরিশ্রম করে তুই দুবার লজ্জা হরণ করলাম, তারপর এত লজ্জা আসে কোত্থেকে? তোর দেহের প্রতিটা ভাঁজ আমার মুখস্থ। এখন তোর উচিত আমার দেহের প্রতিটা কণা মুখস্থ করা, না হলে পুরুষত্বের সার্থকতা কোথায়? কৌশিকের মোহনীয় কণ্ঠে বন্ধ রাখা চোখের পাতা মেলে ধরল তুবা। আলতো করে চোখে চোখ রাখল। কৌশিকের চোখে তখন ছিল এক রাস মাদকতা, কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, এক আকাশ প্রেমের উন্মাদনা। চোখের সাথে চোখ মিলতে কৌশিক তুবার সর্বোচ্চ গভীরে প্রবেশ করলো। অনাবিল সুখে চোখ মুদে এলো তুবার। এই অসহ্য সুখে তুবা এখন অভ্যস্ত। আধারিয়া নিশীথে দুটো নগ্ন দেহে পিষ্টে দিল একে অপরকে। অনুভূতির সাগরে ভাসতে ভাসতে পাড়ি জমালো সর্বোচ্চ সুখের সাগরে। রাত তখন 9টা ছুঁই ছুঁই। কৌশিকের উন্মুক্ত বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তুবা। ক্লান্ত দেহটা লেপ্টে আছে নগ্ন দেহের সাথে। ঘুমায়নি, তবে চোখ দুটো বন্ধ। কৌশিক আরো একটু টেনে বুকের সাথে মিশিয়ে নিল তুবাকে, যেন নিজের সবটুকু দিয়ে আগলে নেওয়ার প্রচেষ্টা। পারলে পাঁজরের ভেতর ঢুকিয়ে নিত। তুবাও মুচকি হেসে এবার একটু ঘনিষ্ঠ হলো। কৌশিক তুবার কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলল, জান ওঠ, গোসল করতে হবে। আমি ভীষণ টায়ার্ড কৌশিক ভাই। আদো আদো স্বরে বলল তুবা। কৌশিক ফোঁস করে শ্বাস ছাড়ল। কয়েক মিনিট তুবাকে বুকে নিয়ে শুয়ে রইল। কিন্তু এভাবে থাকলে তো চলবে না, তাই নিজ উদ্যোগেই উঠে দাঁড়ালো। পাশ থেকে তোয়ালে দিয়ে কোমর পেঁচিয়ে নিল। এরপর ঝুঁকে তুবাকে কোলে তুলে নিল। তুবাকে নিজের কোলে রেখে শাওয়ার ছাড়ল কৌশিক। ঝপঝপ করে এক ঝাঁক পানি এসে ভিজিয়ে দিল দুটো দেহ। এই রাত বিরেতে ঠান্ডা পানির স্পর্শে দেহ কাটা দিয়ে উঠল তুবার। কৌশিক সময় নিল না, যত দ্রুত সম্ভব গোসল শেষ করলো। ঘরে ফিরে নিজের টি শার্ট তুবার গায়ে জড়িয়ে দিল। নিজেও একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিল। এরপর তুবার মুখোমুখি হয়ে বসে নিচু কণ্ঠে বলল, ঘরে যাবে নাকি রাতে এখানেই থাকবে? সবার আগে কিছু খাবো, ক্ষুধা লেগেছে আমার। সে কি, পেট ভরেনি এখনো? আরো একটু তো উচিত ছিল কি? কৌশিকের মস্করাতে ফুঁসে উঠল তোবা। ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। চোখ মুখ অন্ধকার করে বলল, একটু অসভ্য। বলেই ঘরের বাইরে পা বাড়ালো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বেশ কিছুটা সময় নিয়ে নিচে নেমেছে কৌশিক।
তুবা ততক্ষণে টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে। কৌশিকের সেই একটা চেয়ার টেনে বসলো। তুবাও কৌশিকের পাশে চেয়ারে বসলো। কৌশিক খেতে খেতে বলল, টাইম লোভে আটকে আছে নাকি? কেন বলুন তো? অবাক হয়ে প্রশ্ন করল তুবা। কৌশিকের ভাবলেশীন উত্তর, তোর পরীক্ষা মনে হচ্ছে শতাব্দী জোড়া, আসছেই না। বাসায় সব কবে জানাবো? এত মরিয়া হয়ে উঠলেন কেন? তো মরিয়া হব না? ইদানিং আমার বিভয়তে বিভয়তে ফিলিংস হয়। তোকে সবসময় বুকে জড়িয়ে রাখতে ইচ্ছা করে, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যায়। সবসময় সুযোগের সন্ধান চালাতে হয়। এই লুকোচুরি আমার ভালো লাগে না, নিজেকে চোর মনে হয়। এই পর্যায়ে তুবা চোখে মুখে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ল। খাবার রুচি আবারও হারিয়ে গেল। আঙ্গুল দিয়ে ভাতের দানাগুলো নাড়তে নাড়তে বলল, বাসায় জানালে সেদিন ঝড় হবে কৌশিক ভাই, আমার ভয় করছে। তাহলে তো আরো ভালো। ঝড়ে দুজন উড়ে গিয়ে অন্য কোথাও পড়বো, সেখানে নতুন করে সংসার শুরু করব। সব ঝামেলা শেষ। কৌশিকের ভাবলেশীন উত্তর, কিন্তু তুবার এই উত্তর পছন্দ হলো না। উল্টো রেগে গেল। রেগে হনহনিয়ে চলে গেল নিজের ঘরে। পেছন থেকে কৌশিক গলা ছেড়ে ডেকে উঠল, আরে জান, খাবার তো খেয়ে যা, নাকি আদরে পেট ভরে গেছে? তুবা থামলো না, জবাবও দিল না। এই অসভ্য লোকের লাগামহীন কথার জবাব তুবার কাছে নেই। সোজা নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। কৌশিক সেদিকে তাকিয়ে দাঁত কিটকিট করে হাসল। বড়রা বাড়িতে ফিরেছে পরদিন সকালে। সবগুলো বাচ্চাদের বাসায় একা রেখে গিয়ে চিন্তায় তারা খুব বেশি আনন্দ করতে পারেননি। জামাল সাহেবের চিন্তা সবচাইতে বেশি। যদিও কৌশিকের ওপর ভরসা করে বাচ্চাদের রেখে গিয়েছিলেন তিনি, যাওয়ার পথে কৌশিককে ফোন করে জানিয়ে দিয়েছিলেন বাড়ি ফাঁকা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে। এজন্যই কৌশিকের নাকে মুখে কাজ শেষ করে সন্ধেয় বাড়ি ফেরা। তবুও তিনি স্বস্তি পাচ্ছিলেন না, তাই যত দ্রুত সম্ভব ফিরে এসছেন। কিন্তু বাড়ি ফিরে তুবা এবং কৌশিক ব্যতীত বাকি দুজন ছিল না। প্রশ্ন করতেই তুবা তৎক্ষণাৎ বানিয়ে বানিয়ে বলে দিল, রিয়ার আজ সকালেই কোচিং ছিল, নীরব ওকে দিতে গেছে। সন্দেহ হলেও কেউ আর বেশি ঘাটেনি, টানা জার্নি করে ক্লান্ত সবাই, তাই যার যার ঘরে ফ্রেশ হতে চলে গেল। রিয়া নীরব যখন বাড়ি ফিরল তখন বেলা 9টা। বাড়িতে ঢুকতেই দেখলো জামাল সাহেবের ঘরে গোপন আলোচনা চলছে। বড়রা সবাই একজোট হয়ে কোনো বিষয় নিয়ে সলা পরামর্শ করছে। কৌশিক অফিসে চলে যাওয়ার পর তুবা বসার ঘর থেকে জামাল সাহেবের ঘরে উকি ঝুঁকি দিচ্ছে। ঠিক সেই সময় রিয়া নীরব বাসায় আসলো। তুবাকে বড় চাচুর ঘরে উকি ঝুঁকি দিতে দেখে বলল, কি হয়েছে রে, এমন চোরের মতো তাকিতুকি করছিস কেন? তুবা চমকে উঠল। ঘুরে রিয়ার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, শুনতে দাও আপু, গোপন পরামর্শ চলছে। আলোচনার বিষয়বস্তু না জানলেও বিয়ে শব্দটা কানে এসেছে আমার। এখন কার বিয়ে নিয়ে কথা হচ্ছে সেটা শোনার চেষ্টা করছি আমি। মুহূর্তেই ভাই বোনদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ল। পাশ থেকে নীরব ফিসফিস করে বলে উঠল, কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না তো? আমাদের মধ্যে ভাইয়াই সবার বড়। আচমকা নীরবের কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। বুক ফেটে চৌচির হয়ে গেল যেন। অবাধ কান্না জোয়ার উপচে পড়তে চাইল চোখ বেয়ে। কৌশিক ভাইয়ের বিয়ের কথা চলছে। তুবার কৌশিক ভাই অন্য কারো হবে? যে বুকে তুবা পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পায়, সেই বুকে অন্য কারো জায়গা হবে? কৌশিকের বাহুডোরে অন্য কোনো মেয়ে থাকবে, তারা ঘনিষ্ঠ হবে। যে নিষিদ্ধ সুখ কয়েক মুহূর্তের জন্য পাগল করেছিল তুবাকে, সেই সুখ এবার অন্য কেউ পাবে। ভাবতে গায়ে কাটা দিয়ে উঠল তুবার। সন্দেহের তীর সোজা তুবার হৃৎপিণ্ডের মধ্যিখানে ঢুকলো। অসহনীয় ব্যথায় হাঁসফাঁস করে উঠল তুবা। দম আটকে আসছে যেন। মুহূর্তের মধ্যে জোরে জোরে শ্বাস টানতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো হাত তুবার গলা শক্ত করে চেপে ধরেছে। আচমকা তুবার চেহারা রং পরিবর্তন হতে দেখে চমকে উঠল রিয়া আর নীরব। তুবার ফর্সা মুখ লালচে রং ধারণ করেছে, জোরে জোরে শ্বাস টানছে, পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। তুবার এমন হঠাৎ পরিবর্তনে ব্যতিব্যস্ত হয়ে উঠল দুই ভাই বোন। রিয়া বেশ বুঝতে পারছে এটা প্যানিক অ্যাটাক হওয়ার লক্ষণ, তাই তুবাকে শান্ত করতে মরিয়া হয়ে উঠল রিয়া। নিচু কণ্ঠে চেঁচিয়ে উঠল, নীরব, গাধার বাচ্চা, কি বললি এটা? পানি আন তাড়াতাড়ি, তোমার প্যানিক অ্যাটাক হয়েছে। নীরব হকচকিয়ে গেল, দৌড়ে রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল। রিয়া তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। নীরব আসতে পানির গ্লাসটা হাতে নিয়ে তুবার সামনে ধরল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনার স্বরে বলল, তুবা, পানি খা, রিল্যাক্স। কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না পাগলি। নীরব এমনি এমনি বলেছে। নীরব বোনের কথায় সম্মতি জানালো। ঘন ঘন উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, রিয়া ঠিক, আমি ভুল, আমি মিথ্যে বলেছি।
তবুও তুবার মন মানল না। বহু কষ্টে এক ঢোক পানি খেলো, লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রিয়া তবুও তুবার মাথায় ঘন ঘন হাত চালাচ্ছে। তুবার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হতে রিয়া অভিযোগ করে বলল, তোর এত ভয় নিয়ে কি করি বলতো তুবা? মালা গেঁথে কৌশিক ভাইয়ের গলায় ঝুলিয়ে দেই? তুই এমন কেন করিস? 2 বছর আগেও বড় মার মুখে রাইমাকে বউ করার কথা শুনে এমন প্যানিক করেছিলি। বেচারা কৌশিক ভাই ইম্পর্টেন্ট ক্লাস ফেলে ছুটে এসেছিল তোর কাছে। তোর মনের ভয় দূর করতে সেই দিনই রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করলো। সাক্ষী হিসেবে আমাদেরকেও কান ধরে টেনে নিয়ে গেছিল। তোর জন্য তো লোকটা সাধ্য মতো সব করে, সব স্যাক্রিফাইস করেছে তোকে খুশি করতে, তোর মনের ইনসিকিউরিটি দূর করতে। কত পাগলামি করে, তুই তবুও এমন বাচ্চামি করিস? তুবার শরীর তখনও মৃদু কাঁপছে। রিয়া 2 হাত শক্ত করে চেপে ধরল তুবা। কম্পিত গলায় বলল, আমার ভয় হয় আপু, খুব ভয় হয়। ওই মানুষটা আমার প্রতিটা লোমের সাথে মিশে গেছে। আমার পুরো দেহে ওনার স্পর্শ গেঁথে আছে। ঘুমের মাঝেও আমি ওনাকে অনুভব করি। উনি আমার একমাত্র শান্তি আপু। যদি পরিবার আমাদের আলাদা করে দেয়, আমি কিভাবে বাঁচবো? তোর মনে হয় কৌশিক ভাই সেটা মেনে নেবে? না মানুক, কিন্তু ঝড় তো উঠবে। রিয়া ফোঁস করে শ্বাস ছাড়ল, শান্ত চোখে তাকিয়ে বলল, তোরা দুজনে কি জানতে না এই পরিবারের নিজেদের মধ্যে প্রণয় ঘটানো নিষেধ? জেনে বুঝে নিষিদ্ধ প্রণয় জড়িয়েছিস দুজন। এখন একটু একটু ঝড়ের মোকাবেলা তো করতেই হবে। মাঝখান থেকে নীরব ফোড়ন কেটে বলল, তুই একটু বেশি ভাবছিস তুবা। আরে আমি তো এমনি বলেছিলাম কথাটা, শিওর হয়ে তো বলিনি। হতে পারে রিয়ার বিয়ের কথা হচ্ছে। মৌ আপুর পরের সিরিয়ালে রিয়া আছে। ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে কি কেউ ছেলের বিয়ের কথা ভাববে? না, আসলে বুদ্ধু। নাকমুখ কুচকে কথাগুলো বলল নীরব। এই পর্যায়ে তুবা চিন্তায় পড়ে গেল, আসলে কার বিয়ের কথা হচ্ছে, রিয়ার নাকি কৌশিকের? ভাবতে ভাবতে মাথাটা ঝিম মেরে আসলো, পেটের মধ্যে মুচড়ে উঠছে। অতিরিক্ত চিন্তায় প্রেশার নেমে গেছে হয়তো, পেট গুলিয়ে বমি পাচ্ছে। তুবা 2 হাতে মুখ চেপে ধরল। অবস্থা বেগতিক দেখে কপাল চাপড়ালো রিয়া। তুবাকে ধরে উঠিয়ে দোতলার সিঁড়ি ধরল। যেতে যেতে নীরবকে বলে গেল, ছোট মাকে 2টো ডিম সিদ্ধ আর গরম দুধ আনতে বলতো। তোবার মনে হয় প্রেশার ফল করেছে। রিয়ার প্রচেষ্টায় তখন তুবা খানিকটা সুস্থ হলেও মন থেকে সন্দেহ যাচ্ছে না। মনের সন্তুষ্টির জন্য সেই সকাল থেকে নিজের মায়ের পেছন পেছন ঘুরছে। ঘ্যান ঘ্যান করে জানতে চাইছে কার বিয়ের আলোচনা হলো ঘরে। ময়না বেগম কয়েকবার চোখ রাঙিয়ে তাকালেন মেয়ের দিকে। বড়দের কথা আড়ি পেতে শোনার জন্য মেয়েকে কয়েক দফা ধমকও দিলেন। জোর জবরদস্তি কলেজেও পাঠাতে চাইলেন, কিন্তু নাছোড়বান্দা তুবা মায়ের পেছন থেকে এক পাও নড়ল না। সত্যি না জানা পর্যন্ত সে ঠিক মতো খেতেও পারছে না। ঠিক এভাবেই ছটফট করতে করতে সকাল পেরিয়ে দুপুর গড়ালো। বাড়ির রমণীগণ রান্নাঘরে দুপুরের খাবার আয়োজন করছে। তুবা তখনও ময়না বেগমের পেছন পেছন ঘুরছে। ওকে বিড়াল ছানার মতো আঁচল ধরে ঘুরতে দেখে আরও এক দফা ধমক দিলেন ময়না বেগম। এরপর তরকারির বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলেন। কনকচাপা বেগম চেয়ার ঠিক করছেন। রান্নাঘরে বর্তমানে আছেন শুধু মেজ চাচি নাইমা বেগম। তুবাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত ধরে টেনে তুবাকে কাছে নিলেন। তুবা থুতনিতে আলতো করে হাত রেখে প্রশ্ন করলেন, কি হয়েছে আমাদের চড়ুই পাখির? এত তুরুত ফুরুত করছিস কেন? তুবা যেন মোক্ষম সুযোগ খুঁজে পেল। খপ করে নাইমা বেগমের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ও মেজো মা, বলো না কার বিয়ের কথা হচ্ছে বাড়িতে? মাকে তখন থেকে জিজ্ঞেস করছি, কিন্তু সে তো বলছেই না। জানতে চাস? হ্যাঁ, খুব চাই, বলো না প্লিজ। নাইমা বেগম ঘুরে দাঁড়ালেন। চাকু দিয়ে টমেটো কাটতে কাটতে জবাব দিলেন, বলতে পারি, কিন্তু লজ্জা পাবি না তো? আমি কেন লজ্জা পাবো? ও মা, নিজের বিয়ের কথা শুনে মেয়েরা লজ্জা পায় না বুঝি? তোরই তো বিয়ের কথা চলছে। রামিম ভাইয়ের মেয়ের বিয়েতে গেছিলাম না, সেখানে একজন প্রস্তাব রেখেছে তোর জন্য। ছেলেটা খুব ভালো বুঝলি, তোর সাথে একদম মানানসই। কথাবার্তা মিলে গেলে তোদের আকদ করিয়ে রাখবে। রিয়ার বিয়ের পর তোকে উঠিয়ে নিয়ে যাবে, এমনটাই কথা হচ্ছিল তখন। আর তোর? আচমকা ধূপ করে পাশে কিছু পড়া শব্দে তিনি কাজ বাদ দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন। রান্নাঘরের মেঝেতে তুবার জ্ঞানহীন দেহটা লুটিয়ে পড়তে দেখে 2 হাতে মুখ চেপে চিৎকার করে উঠলেন। নাইমা বেগমের গলা ফাটানো চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই ছুটে এলো রান্নাঘরে। রান্নাঘরের মেঝেতে জ্ঞানহীন তুবাকে পড়ে থাকতে দেখে আটকে উঠল সবাই।
তাওহিদ সাহেব দৌড়ে এসে মেয়েকে টেনে তুললেন। মাথার পেছনে হাত রাখতেই চটচটে আঠালো রক্তে ভিজে উঠল হাত। ইতিমধ্যে ময়না বেগম আহাজারি করে কাঁদতে শুরু করেছেন। কনকচাপা বেগম তাকে নিজের বাহুতে আগলে নিয়েছেন। মেয়ের মাথার পেছনে রক্ত দেখে তাওহিদ সাহেব দিশেহারা। কি করবেন না করবেন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। পেছন থেকে জামাল সাহেব তাড়াহুড়ো কণ্ঠে বললেন, ওকে ওঠা তাওহিদ, হাসপাতালে নিতে হবে। বড় ভাইয়ের ডাকে যেন সম্বিত ফিরে পেল তাওহিদ সাহেব। পাঞ্জাবির হাতায় চোখ মুছে মেয়েকে কোলে তুলে নিলেন। এরপর ছুটলেন গাড়ির দিকে। যত দ্রুত সম্ভব মেয়েকে হসপিটালে নেওয়া চাই। প্রায় আধা ঘন্টার ব্যবধানে হসপিটালে পৌঁছেছে সকলে। পুরো রাস্তায় একেবারের জন্য তুবার জ্ঞান ফিরেনি। হসপিটাল পৌঁছানোর পর নীরব কৌশিকের নাম্বারে ফোন লাগালো। 2 বার রিং বাজতেই ফোনটা রিসিভ করলো কৌশিক। তবে নীরবকে কিছু বলতে না দিয়ে কৌশিক ছোট্ট করে বলল,